শুরুতে জানিয়ে দেব, ইউক্রেনকে অস্ত্র দেওয়া নিয়ে দক্ষিণ কোরিয়াকে কঠোর হুঁশিয়ারি করল পুতিন। জানিয়ে দেব, ইসরায়েল ক্রমেই কোণঠাসা হচ্ছে ইরানের বিরুদ্ধে, ইসরায়েলি সামরিক কূটনৈতিক বিকল্পহীন। জানিয়ে দেব, চলতি বছরে ইরানের সেপাহান কোম্পানির তেল রপ্তানি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এদিকে ইহুদিবাদী ইসরায়েলের ৭০,০০০ সেনা পঙ্গু, আতঙ্কিত হচ্ছে ইসরায়েল। সর্বশেষ রয়েছে হিজবুল্লাহর মহাসচিবের হুমকি, প্রতিক্রিয়ায় যা বলল সাইপ্রাস। ইউক্রেনকে অস্ত্র দেওয়া নিয়ে দক্ষিণ কোরিয়াকে পুতিনের কঠোর হুঁশিয়ারি। যুদ্ধে ইউক্রেনকে অস্ত্র দেওয়া নিয়ে দক্ষিণ কোরিয়াকে সতর্ক করে দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, ইউক্রেনকে অস্ত্র দেওয়া হলে হবে বড় ভুল। আগ্রাসন হলে একে অপরকে সাহায্য করতে রাশিয়া ও উত্তর কোরিয়ার নতুন চুক্তির পর সিউল বলেছিল তারা অস্ত্র দেওয়ার সম্ভাব্যতা বিবেচনা করছে। এরপরই পুতিনের এই হুঁশিয়ারি এলো। পুতিন সাংবাদিকদের বলেন, যদি সিউল কিয়েভকে অস্ত্র দেওয়ার সিদ্ধান্ত নেয় তবে মস্কো এমন সিদ্ধান্ত নেবে যা দক্ষিণ কোরিয়ার বর্তমান নেতৃত্বকে খুশি করবে না। পিয়ংইয়ংয়ে জমকালো এই সফরের পর রাশিয়ার প্রেসিডেন্ট ভিয়েতনাম গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। পিয়ংইয়ং সফরে পুতিন উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে যৌথ একটি প্রতিরক্ষা চুক্তিতে সই করেন। পুতিনের হুঁশিয়ারি, যুক্তরাষ্ট্র ও মিত্র দেশগুলো যদি ইউক্রেনকে অস্ত্র দেওয়া অব্যাহত রাখে তবে মস্কো পিয়ংইয়ংকে অস্ত্র দেবে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, যারা অস্ত্র সরবরাহ করে তাদের বিশ্বাস আমাদের সঙ্গে যুদ্ধ করছে না। আমরা পিয়ংইয়ং সহ বিশ্বের অন্যান্য অঞ্চলে অস্ত্র সরবরাহের অধিকার রাখি। জাতীয় নিরাপত্তা বিবেচনায় সিউল রাশিয়া উত্তর কোরিয়ার চুক্তির নিন্দা জানিয়েছেন। সিউলের জাতীয় নিরাপত্তার পরামর্শক চ্যাং হো জিন বলেছেন, তার দেশ ইউক্রেনকে অস্ত্র সহায়তা দেওয়ার বিষয়টি পুনর্বিবেচনার পরিকল্পনা করছে। পুতিনের হুঁশিয়ারির পর দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্সিয়াল অফিস শুক্রবার বলেছেন, তারা ইউক্রেনে অস্ত্র সরবরাহে বিভিন্ন বিকল্প বিবেচনা করবে এবং তাদের অবস্থান নির্ভর করবে রাশিয়া বিষয়টি কিভাবে নেয় তার উপর। দক্ষিণ কোরিয়া চুক্তির প্রতিবাদ জানাতে রাশিয়ার রাষ্ট্রদূত জর্জি তলব করেছেন এবং বলেছেন, তারা চায় মস্কো পিয়ংইয়ংয়ের সঙ্গে সামরিক সহযোগিতা অবিলম্বে বন্ধ করুক। এদিকে ইসরায়েল ক্রমেই কোণঠাসা হচ্ছে ইরানের বিরুদ্ধে, ইসরায়েলি সামরিক কূটনৈতিক বিকল্পহীন। পার্স টুডের মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস লিখেছে, ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী পার্স টুডে বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার ধ্বংসাত্মক নীতিগুলোর মাধ্যমে ইহুদিবাদী শাসক গোষ্ঠীকে দিন দিন বেশি একঘরে করেছেন। দৈনিকটি লিখেছেন, শান্তির সময় ইসরায়েলের নীতিমালা উন্মাদনাময়, কিন্তু যুদ্ধের সময় সেসব পরিপূর্ণ উন্মাদনায় ভরপুর হয়ে ওঠে। ইসরায়েল প্রতিদিনই বন্ধু হারাচ্ছে, কারণ কোনো দেশই এসব নীতির সহযোগী বা সহযোগিতাকারী হতে চায় না। পার্স টুডে জানিয়েছে, বিশিষ্ট মার্কিন সাংবাদিক ও বিশ্লেষক টমাস ফ্রেডম্যান কিছুকাল আগে একটি প্রবন্ধে উল্লেখ করেছেন যে ইসরায়েলের নীতিমালাগুলো ধ্বংসাত্মক। তার ওই প্রবন্ধের নাম, যে ইসরায়েলকে আমি চিনতাম তা ধ্বংস হয়ে গেছে। নেতানিয়াহুর দল ও চরম উগ্র ডানপন্থীদের দলের যে জোট নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করেছিলেন সে বিষয়ে ফ্রেডম্যান লিখেছেন, এই জোটের চরমপন্থী হওয়ার বিষয়ে আমি যখন কঠোর হুঁশিয়ারি দিয়েছিলাম তখন অনেকেই আমার বিরোধিতা করছিলেন। এখন ঘটনা প্রবাহ দেখিয়ে দিয়েছে যে তারা ভুল করছিলেন এবং বর্তমান পরিস্থিতি এমনকি অতীতের চেয়েও অনেক শোচনীয় হয়েছে। ইসরায়েল এখন বিপদের মধ্যে রয়েছে। এই মার্কিন বিশ্লেষক স্বীকার করেছেন যে ইসরায়েল এখন ইরানের মুখোমুখি হচ্ছে, যে ইরান একটি আঞ্চলিক শক্তি। ইরানের মোকাবেলায় ইসরায়েলের কোনো কূটনৈতিক জবাবের বিকল্প নেই এবং নেই কোনো সামরিক বিকল্প। ফ্রেডম্যানের মতে, ইসরায়েলের গাজা, লেবানন ও পশ্চিম তীরেও যুদ্ধ সম্ভাবনার মুখোমুখি। তিনি এ প্রসঙ্গে লিখেছিলেন, হিজবুল্লাহর এমন সব নিখুঁত ক্ষেপণাস্ত্র রয়েছে সেগুলো ইসরায়েলের এক বিশাল অঞ্চলের অবকাঠামো ধ্বংস করে দিতে পারে। ইসরায়েলের বিমানবন্দরগুলো এবং নৌবন্দরগুলো থেকে শুরু করে সামরিক ঘাঁটিগুলোতে এবং বিদ্যুৎ কেন্দ্রগুলো ধ্বংস হয়ে যাবে। ফ্রেডম্যানের মতে, ইসরায়েলকে নেতৃত্ব দিচ্ছেন এমন সব ব্যক্তিরা যারা কেবল নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখতে সচেষ্ট এবং তারা চায় যে কোনো উপায় ক্ষমতা ধরে রাখতে, যাতে বিচার ও কারাবাসের শিকার না হন। ফ্রেডম্যানের বিশ্বাস, নেতানিয়াহু নিজের আত্মাকে বিক্রি করে দিয়েছেন যাতে চরম ডানপন্থী ইহুদিবাদীদের নিয়ে একটি মন্ত্রিসভা গঠন করা যায়। এদিকে ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী ইহুদ বারাক সম্প্রতি বলেছেন, নেতানিয়াহু যদি ক্ষমতা না ছাড়ে তাহলে তেল আবিব শিগগিরই নিজেকে এমন অবস্থায় দেখতে পাবে যে একদিকে গাজা যুদ্ধ চলছে আর উত্তরে হিজবুল্লাহ সর্বাত্মক যুদ্ধ শুরু করেছে এবং পশ্চিম তীরে সেই তৃতীয় ইন্তিফাদার মুখোমুখি হচ্ছেন। এদিকে চলতি বছরে ইরানের সেপাহান কোম্পানির তেল রপ্তানি উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
ইরানের সেপাহান তেল কোম্পানির মোট রপ্তানি গত বছরের তুলনায় প্রায় 695 বিলিয়ন তুনাম বেড়েছে। সাম্প্রতিক বছরগুলোতে তেল উৎপাদনের সক্রিয় ইরানি কোম্পানিগুলো দেশীয় চাহিদা মেটানোর পাশাপাশি বিদেশি বাজারে তেল চাহিদার একটা অংশ পূরণ করতে সক্ষম। পার্স টুডে আরও জানিয়েছে, অর্থনৈতিক পরিসংখ্যান বিষয়ক প্রতিবেদনে দেখা গেছে অর্থবছরের শুরু থেকে চলতি বছরের মে মাসের শেষ পর্যন্ত সেপাহান অয়েল কোম্পানির মোট বিক্রয় রপ্তানি ছিল প্রায় 2153 বিলিয়ন তুনাম। এটা গত বছরের একই সময়ে রপ্তানির তুলনায় প্রায় 695 বিলিয়ন তুনাম বেশি। রপ্তানি বৃদ্ধির পাশাপাশি সেপাহান তেলের আভ্যন্তরীণ বিক্রিও বেড়েছে। পরিসংখ্যানে দেখা যায় অর্থবছরের শুরু থেকে মে মাসের শেষ পর্যন্ত এই কোম্পানিটির আভ্যন্তরীণ বিক্রয়ের পরিমাণ ছিল 1683 বিলিয়ন তুনাম, যা গত বছরের একই সময় এই কোম্পানির বিক্রয় ছিল মাত্র 1286 বিলিয়ন তুনাম। এদিকে ইহুদিবাদী ইসরায়েলের 70,000 সেনা পঙ্গু। গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন 9 মাস অতিক্রান্ত হয়েছে কোনো রকম অর্জন ছাড়াই, বরং উল্টো তেল আবিবের জন্য সামরিক সরঞ্জাম সরবরাহ করা এবং সেনাদের রক্ষণাবেক্ষণের ব্যাপারে সংকটের মাত্রা দিন দিন বেড়েই চলেছে। ইহুদিবাদী ইসরায়েলের চ্যানেল 7 টিভির উদ্ধৃতি দিয়ে পার্স টুডে আরও জানিয়েছে, 7 অক্টোবর গাজা যুদ্ধ শুরুর পর আহত 8,663 জন ইসরায়েলি সেনাবাহিনীতে পঙ্গু সদস্যের সংখ্যা প্রথমবারের মতো 70,000 ছাড়িয়েছে। ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, শতকরা 35% ইসরায়েলি সেনা 7 অক্টোবরের পর মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে এবং শতকরা 21% সেনা শারীরিকভাবে আহত হয়ে চিকিৎসা নিচ্ছেন। ইসরায়েল সরকারের যুদ্ধ মন্ত্রণালয় জানিয়েছে, তারা চলতি বছরের শেষ নাগাদ আরও প্রায় 20,000 নতুন আহত সেনাকে চিকিৎসা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। প্রতি মাসে আরও 1,000-এর বেশি নতুন আহত পুরুষ ও মহিলাকে চিকিৎসার জন্য এই বিভাগে ভর্তি করা হয়। আহতদের শতকরা 95% পুরুষ, তাদের প্রায় শতকরা 70% রিজার্ভ সেনা। ইসরায়েলি বিশেষজ্ঞদের বিশ্লেষণ অনুসারে আহতদের মধ্যে শতকরা প্রায় 40% যারা 2024 সালের শেষ নাগাদ হাসপাতালে ভর্তি হবে, তারা উদ্বেগ, উৎকণ্ঠা, বিষণ্ণতা, আঘাত পরবর্তী মানসিক চাপ সহ বিভিন্ন মানসিক সমস্যার সম্মুখীন হতে পারে। এদিকে হিজবুল্লাহর মহাসচিবের হুমকি প্রতিক্রিয়ায় যা বলল সাইপ্রাস। ইসরায়েলের পরিকল্পনা সম্পর্কে ধারণার বশে প্রথমবারের মতো ইউরোপীয় দেশ সাইপ্রাসে হামলার হুমকি দিয়েছেন হিজবুল্লাহর মহাসচিব হাসান নাসরুল্লাহ। তিনি ধারণা করেছেন, সর্বাত্মক যুদ্ধ শুরু হলে সাইপ্রাস দখলদার ইসরায়েলি বাহিনীকে তাদের বন্দর ও ঘাঁটি ব্যবহার করতে দিতে পারে, কিন্তু সাইপ্রাস বলেছে তারা কোনো সংঘাতে জড়িত হবে না। নাসারুল্লাহ বলেন, লেবাননে হামলা চালানোর জন্য যদি সাইপ্রাসের বন্দর ও ঘাঁটি ইসরায়েলি শত্রুদের জন্য খুলে দেওয়া হয়, এটির অর্থ হবে সাইপ্রাসের সরকার এই যুদ্ধের অংশ এবং প্রতিরোধ বাহিনী তাদের বিরুদ্ধে যুদ্ধের অংশ হিসেবে কাজ করবে। বুধবার নাসারুল্লাহ লেবানন ও ইসরায়েলি উপকূলে পশ্চিমে ভূমধ্যসাগরে অবস্থিত ইইউ সদস্য সাইপ্রাসকে সতর্ক করে বলেন, তাদের কাছে তথ্য আছে যে ইসরায়েল সাইপ্রাসে সামরিক মহড়া চালাচ্ছে। সাইপ্রাস সরকারের মুখপাত্র বলেছেন, হিজবুল্লাহর প্রধানের দেওয়া বিবৃতি হুমকি ও বাস্তবতায় সামঞ্জস্যপূর্ণ নয় এবং সাইপ্রাস কখনো সামরিক সংঘাতে জড়িত ছিল না এবং হবেও না।